আজ আমি ক্লাস 6 এর তোমাদের 21 নম্বর অধ্যায় অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 234-এ যে অধ্যায়টা রয়েছে অর্থাৎ অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা, এই অধ্যায়ের অঙ্কগুলি করাবো। ঠিক আছে, অঙ্কগুলি করার আগে আমরা অনুপাত এবং সমানুপাত সম্পর্কে একটা বেসিক ধারণাটা নিয়ে নিই। দেখো, অনুপাতটা কি? অনুপাতকে আমরা ইংলিশে বলি রেশিও। ঠিক আছে, অনুপাত অনুপাত হলো, দেখো, অনুপাত দুটি সমজাতীয় রাশির তুলনা করা বোঝায়। বোঝা গেল? অনুপাত বলতে দুটি সমজাতীয় রাশির তুলনা। অর্থাৎ কি? দেখো, বুঝলাম না তাই তো? দেখো, উদাহরণের সাহায্যে আমরা বুঝবো। ধরো দুই ভাই, একজন রাম আর একটা শ্যাম। রামকে মা দিল 100 টাকা এবং শ্যামকে দিল 200 টাকা। বোঝা গেল? তাহলে রামকে দিল 100 টাকা, শ্যামকে দিল 200 টাকা। এবার আমি যদি জিজ্ঞাসা করি যে রাম এবং শ্যামের, কি বললাম, রাম এবং শ্যামের প্রাপ্য টাকার অনুপাত কত? প্রাপ্য টাকার অনুপাত কত? তাহলে আমরা এই যে অনুপাত বের করব, তাহলে এই দুটো এরকম গোল গোল চিহ্ন বসে, এটা হচ্ছে কি অনুপাতের চিহ্ন। তাহলে দেখো 100:200, তাহলে রাম এবং শ্যামের যে টাকার বা মূল্যের প্রাপ্য মূল্যের অনুপাত 100:200। এইবার দেখো, এই দুটো দেখে আমরা কি বুঝতে পারছি যে এদেরকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ, লঘু। ঠিক আছে, লঘু মানে মনে রাখবে, লঘু মানে পাতলা করা। ঠিক আছে, তোমরা যখন বিজ্ঞানে, ভৌত বিজ্ঞানে পড়বে বা কেমিস্ট্রিতে, রসায়নে পড়বে যে কোনো বিক্রিয়া লঘু বিক্রিয়া, ঠিক আছে, তাহলে লঘু করা মানে কি? একই ঘরের নামটা দিয়ে এই দুটো পদকে কাটাকুটি করা। তাহলে দেখো, এই দুটো জিরো আমরা কি করতে পারি? কেটে দিতে পারি। তাহলে 1:2 হলো 1:2 হলো রাম এবং শ্যামের প্রাপ্য টাকার অনুপাত। বোঝা গেল? তাহলে অনুপাত বলতে সমজাতীয় রাশির তুলনা বোঝায়। তাহলে এই 100 এটা ছিল কি? টাকা, এবং এই 200 কি? টাকা। এবার যদি আমি বলতাম যে রামের পেনের সংখ্যা 25টি এবং শ্যামের প্রাপ্য টাকার সংখ্যা 30টি, তাহলে এটা কি হয়ে গেল? টাকা আর এটা পেন। তাহলে তখন কিন্তু আমরা এই অনুপাতের সাহায্যে তুলনা করতে পারবো না। তাহলে কি বললাম? সমজাতীয় রাশি। এটা বলার কারণ আমার হলো সমজাতীয় রাশি ব্যাপারটা বোঝানোর, একই ধরনের। তাহলে টাকা টাকা, তাহলে পেন হলো, তাহলে পেন হলে এটাও পেনের সংখ্যা হতে হবে, তাহলে এই 30 টাকা রয়েছে, তাহলে এখানেও এটা টাকা হতে হবে। বোঝা গেল? এবং অনুপাত এটাকে বলে ইস টু। ঠিক আছে, ইংলিশে লেখা হয় IS, ইজ টু। আমরা একবারে শর্টে বলি ইস টু। ঠিক আছে, ইজ টু বা ইস টু। এবার তাহলে লঘু মানে পাতলা। বোঝা গেল? লঘু করা মানে কাটাকুটি করে একই ঘরের নামটা দিয়ে কাটাকুটি করে ছোট করা। ঠিক আছে, তাহলে আমরা অনুপাত বুঝলাম। অনুপাত বলতে দুটি সমজাতীয় রাশির তুলনা করা বোঝায়। আর কি বুঝলাম? লঘু অনুপাত অর্থাৎ লঘু করা মানে কি? কাটাকুটি করে ছোট করা। এবার এই একটা দেখতে পাচ্ছ, এই এককে বলে পূর্বপদ। এককে বলে পূর্বপদ, অর্থাৎ যেটা প্রথমে রয়েছে। এবং এই দুইকে আমরা বলবো উত্তর পদ। এবার অনুপাত যদি বোঝাই কিন্তু ডিটেলসে, খুব ডিটেলসে, তাহলে অনেক বড় লেন্দি ভিডিও হয়ে যাবে। তোমাদের যেটুকু প্রয়োজন তোমাদের অধ্যায় অঙ্ক করার জন্য আমি সেই অংশগুলোই বোঝাচ্ছি। তাহলে এই এককে বলে পূর্বপদ, 2 হলো উত্তর পদ। বোঝা গেল? এইবার রয়েছে আর একটা তোমাদের গুরু অনুপাত এবং লঘু অনুপাত সম্পর্কে। গুরু অনুপাত আর লঘু অনুপাত, আর একটা লঘু অনুপাত। লঘু এবং লঘিষ্ঠ, ঠিক আছে, প্রায় একই। এটা লঘিষ্ঠ মানে পাতলা করা, লঘিষ্ঠ। ঠিক আছে, লঘু অনুপাত। তাহলে দেখো, তাহলে গুরু অনুপাত এবং লঘু অনুপাত কাকে বলবো? তাহলে এই যে 1:2 রয়েছে, এর পূর্বপদ কত? 1 এবং উত্তর পদ 2। তাহলে যে অনুপাতের পূর্বপদ বড় হবে, এটা গ্রেটার দেন এর চিহ্ন।
ঠিক আছে, তাহলে যেদিকে হা করে রয়েছে সেটা বড় হয়। তোমরা শিখেছো ক্লাস 5-এ, পূর্ব পদ বড় হবে কার থেকে? উত্তর পদ থেকে। তাহলে সেই অনুপাতটা কি হবে? গুরু অনুপাত হবে। বোঝা গেল? তাহলে বলো তো 1:2 এটা কি গুরু অনুপাত? না, পূর্ব পদ তো ছোট রয়েছে, 1 কার থেকে? 2 এর থেকে, তাহলে এটা কিন্তু গুরু অনুপাত নয়। তাহলে কি অনুপাত? এটা লঘু অনুপাত। লঘু অনুপাতের ক্ষেত্রে ঠিক উল্টোটা, উত্তর পদ হবে তোমার, উত্তর লিখলাম শুধু, পদ আর লিখছি না, উত্তর পদটা বড় হবে কার থেকে? পূর্ব পদ থেকে। ঠিক আছে, তাহলে সেটা কি হবে? লঘু অনুপাত। তাহলে 1:2 হলো এটা লঘু অনুপাত। গুরু অনুপাত কি? তাহলে 2:2, 2:1 লিখতে পারি। তাহলে 2:1 বা 3:2, 5:3, এগুলো সব কি গুরু অনুপাত। তাহলে পূর্ব পদ কি উত্তর পদ থেকে বড়। পূর্ব পদ যদি উত্তর পদ থেকে বড় হয় তাহলে সেই অনুপাতটা গুরু অনুপাত। ক্লিয়ার? আরেকটা রয়েছে তোমাদের সাম্যানুপাত। তাহলে সাম্যানুপাতটা কি? দেখো, সাম্যানুপাত, সাম্য থেকে মনে রাখবে সমান। তাহলে সমান মানে কি? যে অনুপাতের পূর্ব পদ এবং উত্তর পদ দুটোই সমান হবে। ঠিক আছে, পূর্ব পদ এবং উত্তর পদ দুটোই সমান হবে, সেই অনুপাতগুলোকে সাম্যানুপাত বলবো। যেমন 5:5, 3:3, তাহলে এগুলোকে আমরা কাটাকুটি করলে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কিন্তু 1:1ই হবে। তবুও এগুলো কি? এরা সব সাম্যানুপাত। 5:5, 3:3, সাম্যানুপাত মানে পূর্ব পদ এবং উত্তর পদ দুটোই সেম। ঠিক আছে, তাহলে এই যে এই পর্যন্ত বোঝালাম, আমি আবার একটু রিপিট করে দিচ্ছি তাড়াতাড়ি থরলি। তাহলে অনুপাত বলতে কি বুঝি? অনুপাত হলো আমাদের দুটি সমজাতীয় রাশির তুলনা করা বোঝায়। তাহলে ধরে আমি 100 টাকা পাই, শ্যাম 200 টাকা পেলো, তাহলে দুটোর কি টাকায় বোঝাচ্ছি। তাহলে কাটাকুটি অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করে কি পেলাম? 1:2। তাহলে এই চিহ্নটাকে বলে ইস্টু। ঠিক আছে, অনুপাত চিহ্ন। তাহলে পূর্বপদ 1 হলো পূর্বপদ, যেটা প্রথমে লেখা রয়েছে, 2 হলো উত্তর পদ। এবং কি গুরু অনুপাত? তাহলে গুরু অনুপাত কোনগুলোকে বলবো? যে অনুপাতের পূর্বপদ বড় কার থেকে? তুলনামূলক উত্তর পদ থেকে। তাহলে উত্তর পদ থেকে পূর্বপদ বড়, সেই অনুপাতগুলিকে বলবো আমরা গুরু অনুপাত। যেমন উদাহরণের মাধ্যমে 5:2 বলেছি। এবং লঘু অনুপাত কোনগুলি? যে অনুপাতগুলির পূর্ব পদটা ছোট এবং উত্তর পদটা বড়, সেই অনুপাতগুলিকে বলবো লঘু অনুপাত। আর লঘিষ্ঠ আকার বলতে কি বোঝায়? কাটাকুটি করে, একই ঘরের নামটা দিয়ে কাটাকুটি করতে হবে, কাটাকুটি করে ছোট করা। ঠিক আছে, বা ভাগ করা। কাটাকুটি মানেই তো ভাগ করা, তাই না? ভাগ করে ছোট করা। এবং সাম্যানুপাত কি? যে অনুপাতের পূর্ব পদ এবং উত্তর পদ দুটোই সেম বা একই। বোঝা গেল? আর একটা জিনিস রয়েছে তোমাদের ব্যস্তানুপাতটা। ঠিক আছে, ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত বলতে দেখো, এই 1:2 বা 1:2 কে যদি আমরা ব্যস্তানুপাতে রূপান্তর করি তাহলে কি হয়ে যাবে? 2:1। অর্থাৎ ব্যস্তানুপাত মানে পূর্বপদ হয়ে যাবে উত্তর পদ এবং উত্তর পদ পূর্ব পদে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ব্যস্তানুপাত হলো উল্টোটা, পূর্বপদ উত্তর পদ হয়ে যাবে, উত্তর পদ পূর্ব পদ হয়ে যাবে। আরেকটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে, যখন কোনো অনুপাতকে ব্যস্তানুপাতে পরিণত করছি তখন সেটা লঘু অনুপাত থেকে গুরু অনুপাত হয়ে যাচ্ছে, বা গুরু অনুপাত থেকে লঘু অনুপাত হয়ে যাবে। তাহলে দেখো, এটা ছিল লঘু অনুপাত, তাহলে এটা হয়ে গেল গুরু অনুপাত, তাই না? তাহলে পূর্বপদটা বড় হয়ে গেল। আবার যদি আমি 2:1 কে আবার যদি আমি ব্যস্তানুপাতে রূপান্তর করি 1:2, তাহলে এটা কি হয়ে যাবে? লঘু অনুপাত হয়ে যাবে আবার। বোঝা গেল? তাহলে চলো আমি মুছে দিচ্ছি, আমি এবার অঙ্কে চলে আসবো, নিচে করি 21.1 এর অঙ্কগুলি করব। দেখো, আমি এক দাগের অঙ্কটা পড়ছি, তোমরা স্ক্রিনে দেখো। প্রশ্নটি বলেছে, আমার বসার ঘরের মেঝের মাপ নিলাম। দেখছি বসার ঘরের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ 5 মিটার। বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত তা হিসাব করে লিখি। ঠিক আছে, ও এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি। তাহলে দেখো, বসার ঘর অর্থাৎ বসার ঘরটা আয়তক্ষেত্রাকার। তাহলে আয়তক্ষেত্র কেমন হয়? দেখো, আয়তক্ষেত্র তোমরা চেনো, এই যে এই হলো আয়তক্ষেত্রাকার। অর্থাৎ যে চতুর্ভুজের, এই দেখো, এটা হলো দৈর্ঘ্য,
ঠিক আছে, বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং একটি কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, অত কিছু জানতে হবে না, এটা আয়তক্ষেত্র। এবার আয়তক্ষেত্রে কি বলেছে, মেঝের দৈর্ঘ্য 8 মিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে লম্বাটা যেটা, তাহলে এটা 8 মিটার, এটা 8 মিটার, এবং প্রস্থ 5 মিটার, তাহলে এটা 5, এটাও 5। ঠিক আছে, একটু ছবি এঁকে বুঝিয়ে দিলাম। এবার দেখো আমরা লিখবো যে ডেটাটা দেওয়া রয়েছে প্রশ্নে, সেটা লিখবো। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ 5 মিটার। তাহলে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত হবে, 8:5। আর একটি কথা যেটা তোমাদের বলার, অনুপাতের কিন্তু কোনো একক হয় না, অনুপাত একক বর্জিত। ঠিক আছে, যেরকম এই দৈর্ঘ্যের একক কি ছিল, মিটার, প্রস্থের একক মিটার, তাহলে এখানে কিন্তু আমরা মিটার লিখবো না, মনে রাখবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, অনুপাতের কিন্তু কোনো একক হয় না, তাহলে 8:5 লিখে দেবো। তাহলে অনুপাতটা এবার কি জিজ্ঞাসা করেছে, যে এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত, তাহলে গুরু এবং লঘু অনুপাত বোঝালাম। তাহলে গুরু অনুপাত অর্থাৎ পূর্ব পদটা যদি বড় হয় এবং উত্তর পদটা ছোট হয়, তাহলে সেটা কি হবে, গুরু অনুপাত হবে। তাহলে এটা কি, পূর্ব পদটা বড়, তাই লিখবো যে যেহেতু 8:5 এর তাহলে যেহেতু 8:5 এর, এটা যেহেতু চিহ্ন, ঠিক আছে, অতএব এর ঠিক উল্টো, দুটো ডট উপরে। তাহলে 8:5 এর পূর্বপদ 8 এবং উত্তরপদ 5, তাই এটি অতএব, তাই 8:5, এটা তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো যে 8 বড় 5 থেকে, তাই 8:5 একটি গুরু অনুপাত। ব্যাস, ঠিক আছে। এবার দেখো 2 দাগের অঙ্কটি, 2 দাগের অঙ্কটি আমি একবারে করে দিচ্ছি, তোমরা একবারে নোট ডাউন করে নিও। তাহলে কি বলেছে, সবিতা অনেকগুলি জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করলো। যদি সে 12টি জবা ফুলের মালা ও 15টি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে, তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত কত লিখি। এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি। ঠিক আছে, দেখো তাহলে জবা ফুলের মালার সংখ্যা 12টি এবং গাঁদা ফুলের মালার সংখ্যা 15টি, এদের অনুপাত, অতএব জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত। তাহলে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত, তাহলে প্রথমে জবা ফুল লেখা রয়েছে, এগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে। প্রথমে জবা ফুল লেখা রয়েছে, তাহলে জবা ফুলটা প্রথমে লিখবো, তাহলে 12 অনুপাত বের করছি, তারপরে গাঁদা ফুল, তাহলে গাঁদা ফুল 15। এককটা এখানে কিছু নেই, টিমি কিছুই লিখবে না। তাহলে এবার দেখো এই অনুপাতকে 12:15 কে আমরা কাটাকুটি করে লঘিষ্ঠ আকারে আনতে পারবো না, দেখো তো, তাহলে এটা 3 দিয়ে কাটাকুটি যাবে, অর্থাৎ 3 দিয়ে ভাগ যাবে, একই ঘরে নামতা দিয়ে যেন ভাগ যায়। যেমন আগের অঙ্কটায় 8:5 ছিল, এটা কি ভাগ যাবে, যাবে না, একই ঘরে নামতা দিয়ে যেতে হবে, কিন্তু 2 এর ঘরে নামতা দিয়ে 8 যাবে, 5 যাবে না, তাহলে আমরা কিন্তু দেবো না। এটা যেমন যাচ্ছে 3 এর ঘরে 3 এ 4 12, 3 5 15, 4:5। এবার বলো, এবার আমাদের জিজ্ঞাসা করেছে যে এই 4:5 তো বেরিয়ে গেল। এবার দেখো 4:5 হলো উত্তর, তাহলে এই অনুপাতটা লঘু অনুপাত না গুরু অনুপাত, তাহলে এটা পূর্ব পদ কি রয়েছে, ছোট, কার থেকে, উত্তর পদ থেকে, তাহলে এটা লঘু অনুপাত হবে। তাহলে দেখো যেহেতু উত্তর পদ গ্রেটার দেন পূর্ব পদ, ওকে,
তাহলে হা করে যেটা রয়েছে সেটা বড়, তাহলে উত্তর পদটা বড় পরেরটা, তাহলে এটা কি হবে, তাহলে অতএব এই অনুপাতটি আমি পাশে লিখছি কি, ঠিক আছে, এরকম পার্টিশন করে দিলাম, তোমরা পরপর লিখবে। তাহলে অতএব 4:5 এটি লঘু অনুপাত। ব্যাস, এবার ভিডিও পজ করে অঙ্কটি নোট ডাউন করে নাও। এবার দেখো আমি 3 দাগের অঙ্কটা করছি। বলেছে আমার ও সুতপার বয়সের অনুপাত 5:6। আমার বয়স 10 বছর হলে সুতপার বয়স কত হিসাব করে লিখি। তাহলে দেখো ঠিক আছে, তাহলে আমার বয়স ও সুতপার বয়সের অনুপাত 5:6। দেখো তাহলে অনুপাত মানে কি বলেছিলাম, দুটি সমজাতীয় রাশির তুলনা, তাহলে কিন্তু এই দুজনের বয়সই দিয়েছে, ঠিক আছে, তাহলে স্বাভাবিক বয়সই দেবে, আমি জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য আবার বললাম। তাহলে আমার বয়স 10 বছর, প্রশ্নানুসারে তাহলে আমার বয়স ভাগ সুতপার বয়স। আর একটি কথা যেটা বলার, ধরো এই 5:6 দিয়ে বোঝাচ্ছি, তাহলে আমার বয়স আর সুতপার বয়স দিয়ে দিয়েছে 5:6। এই অনুপাতকে আমরা ফ্র্যাকশন হিসাবেও লিখতে পারি কিন্তু একই, ঠিক আছে, 5:6 ছিল, তাহলে 5/6 ফ্র্যাকশন মানে ভগ্নাংশ আকারেও লিখলে এটা কি এদের তুলনা করা বোঝাচ্ছে, বোঝা গেল। তাহলে কি লিখলাম উপরে, আমার বয়স ভাগ সুতপার বয়স, ঠিক আছে, সমান সমান 5। তাহলে আমার বয়সটা প্রথমে লেখা ছিল, তাহলে পূর্ব পদ 5, তাহলে উপরে লিখলাম 5, উত্তর পদ অর্থাৎ পরে ছিল সুতপার বয়স লেখা, তাহলে উত্তর পদটা 6 সুতপার জন্য লিখলাম। বা দিয়ে দেখো, বা কেন দেব, সমান সমান একবার দিয়েছি, তাহলে আমার বয়স কত বলে দিয়েছে 10 বছর, সুতপার বয়স থাকলো নিচে। এই অঙ্কটা আরেকভাবে করা যায়, আমি দেখাচ্ছি, দেখো সুতপার বয়স, এটাকে করে নি, সমান সমান 5/6। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে সুতপার বয়সের সঙ্গে 5 গুণ হবে, তাহলে সুতপার বয়স গুণ 5 সমান সমান 6 এর সঙ্গে 10 গুণ হবে, 6 10 কে 60, বা সুতপার বয়স সমান সমান 60 লিখলাম উপরে, এই 5টা কি ছিল সুতপার সঙ্গে গুণ আকারে ছিল, তাহলে এই সমান সমানের ডান বাম দিকে স্থান পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যাবে, তাহলে 5টা গুণ আকারে ছিল, ভাগ হয়ে গেল, এই নিচে দাগ দিয়ে লেখা মানে এটা ভাগ আকারে, কাটাকুটি করো, 5 1 5, 5 12 60, অতএব সুতপার বয়স কত 12 বছর। তাহলে আমরা উত্তরটা এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ তোমরা পরপর নোট ডাউন করবে, আমার একটু জায়গা কম রয়েছে। অতএব সুতপার বয়স সমান সমান 12 বছর, ঠিক আছে। আর যেভাবে করা যায়, যদি এটা শর্টে দিয়ে দেয় 2 নাম্বারের বা 1 নাম্বারে, তখন তোমরা কিভাবে করবে দেখো, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। আমার বয়স, তাহলে আমার বয়স আমি এ দিয়ে লিখলাম, এ ফর আমার, ঠিক আছে, এবং সুতপার বয়স এস দিয়ে, আচ্ছা পুরোটাই লিখে দিচ্ছি সুতপা। তাহলে আমার এবং সুতপার বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 5:6, এবং বলে দিয়েছে কি আমার বয়সটা 10 বছর, অর্থাৎ আমার বয়স 10 বছর। আর একটি কথা বলছি, আমি অনুপাত করাতে করাতে মনে পড়ছে, এই যে অনুপাতগুলো দেওয়া থাকে না 5:6, এদের বয়সের অনুপাত বা টাকার অনুপাত 1:2, এই অনুপাতটা কিন্তু তাদের অরিজিনাল ভ্যালু না, কিন্তু এই অনুপাত আর একটা চ্যাপ্টার যেটা রয়েছে তোমাদের পার্সেন্টেজ বা শতকরা, এই দুটো চ্যাপ্টার কিন্তু খুবই ভাইটাল ইম্পর্টেন্ট। উঁচু ক্লাসে যখন তোমরা উঠবে বা চাকরির পরীক্ষাগুলো যখন দেবে, এই অনুপাত এবং পার্সেন্টেজ বা শতকরার সাহায্যে অনেক অঙ্ক সমাধান করতে পারবে, অনেক চ্যাপ্টারে আরো চ্যাপ্টার থাকে, প্রফিট লস, লাভ ক্ষতি, ঠিক আছে, এগুলো অনুপাত এবং এই পার্সেন্টেজের সাহায্যে সলভ করতে পারবো আমরা। যাই হোক, তাহলে দেখো আমার বয়স এবং সুতাপার বয়স 5:6, তাহলে এদের ছিল 5:6 এবং আমার বয়সটা অরিজিনাল কত দিয়ে দিয়েছে 10 বছর। তাহলে আমরা বলতে পারি এই 5 ইউনিট বা 5 সমান সমান 10 বছরকে রিপ্রেজেন্ট করছে।
ঠিক আছে, এটা 5, আমি কি বললাম এদের অনুপাতটা কিন্তু এটা অরিজিনাল ভ্যালু না, ছিল 5:6, অরিজিনালি বয়স দিয়ে দিয়েছে 10 বছর। তাহলে আমরা বলতে পারি এই 5 ইউনিট, ঠিক আছে, 5 একক রিপ্রেজেন্ট করছে 10 কে, তাহলে 1 এককের ভ্যালু কত হবে, কম হবে, কম হলে ভাগ, তাহলে 10 ভাগ 5, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম 2, তাহলে 6 ইউনিট, অর্থাৎ সুতপার ক্ষেত্রে তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে, 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 6 ইউনিটের বেশি হবে, তাহলে দেখো 12 বছর। এখানে এইভাবে শর্ট নিয়ম অনুযায়ী করে দিলাম, বুঝা গেল? তাহলে দেখো অঙ্কটি নোট ডাউন করে নাও, আমি পরের অঙ্কটি করব। এবার 4 দাগের অঙ্কটা দেখো, আমাকে ও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন, আমি ও রাজু যদি 1:3 অনুপাতে নাড়ু খেয়ে থাকি তবে মা আমাদের কতগুলি নাড়ু দিলেন, যে কোনো 4টি হিসাব করে দেখি। এরকম দেখো একটু করে দিয়েছে যে আমার নাড়ুর সংখ্যা ভাগ রাজুর নাড়ুর সংখ্যা সমান সমান 1/3। তাহলে 1/3 কি করে হলো, তাহলে দেখো প্রথমে লেখা রয়েছে আমাকে, প্রশ্নটা ভালো করে লক্ষ্য করবে, প্রথমে লেখা রয়েছে আমাকে, তাহলে একটা হলো আমার জন্য, তাহলে আমার নাড়ুর সংখ্যা ডিনোট করছে 1 কে, এবং রাজুর নাড়ুর সংখ্যা 3, তাহলে 1/3, পরে 2/6, এইভাবে তাহলে কটা নাড়ু দিল, তাহলে দুটো দিয়েছে, অর্থাৎ মা আমাকে 8টি নাড়ু দিতে পারেন, অথবা মা 4টি নাড়ু দিতে পারেন। তাহলে এইভাবে দেখো কিভাবে, আগে আমরা বুঝি যে এই 1/3 সমান সমান 2/6 কি করে এলো, তাহলে এটা 4 দাগ, তাই তো? তাহলে আমি আর লিখলাম না যে 1:3 অনুপাতে দিয়েছে, আমি জাস্ট লিখছি যে আমার নাড়ুর সংখ্যা ভাগ রাজুর নাড়ুর সংখ্যা সমান সমান 1/3, তাহলে 2/6 কি করে হলো, তাহলে দেখো এই 1/3, তাহলে 1:3 অনুপাতে দিয়েছে বলেছিল, তাহলে আমার জন্য এই 1 ডিনোট করছে, এই 3টা ডিনোট করছে রাজুর জন্য 1/3। তাহলে এইভাবেও বলতে পারি যে আমাকে নাড়ু দিয়েছে 3 ভাগের 1 ভাগ, তাহলে 3 ভাগের 1 ভাগ, পরে 2/6 কি করে এলো, এই এটাকে 2 দিয়ে গুণ করো উপর নিচে, তাহলে 1 কে 2 দিয়ে গুণ করলে 2, 3 কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, বুঝা গেল? পরেরটা কি হতে পারে, এই দুটো দেওয়া ছিল, তাহলে 2 দিয়ে গুণ করে পেলাম 2/6। এবার দেখো 2/6 কে যদি আমি কাটাকুটি করি অর্থাৎ সরল করি বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি হবে, 2 একে 2, 3 দুগুণে 6, ঠিক সেই আগেরটাই পাবো, তাই না? তাহলে দেখো তারপর এটা 3 গুণ করবো, তাহলে 3, 1 কে, একে কিন্তু 3 দিয়ে গুণ করবে না, প্রথমটা ধরে সবসময় করব, তাহলে 3 1 কে 3, 3 3 কে 9, আর একটা 4 দিয়ে, তাহলে 4 1 কে 4, আবার একে 3 কে 4 দিয়ে, 3 এর 4, 12, এটা মুছে দিই। এইভাবে দেখো আরো হতে পারে, এবার 5 দিয়ে, তাহলে 5 1 কে 5, 3 5 15, 6 দিয়ে, 6 1 কে 6, 3 6 18, ঠিক আছে? আমাদের আরো পরে দুটো বলেছিল, তাহলে মা প্রথমে কত রয়েছে, তাহলে 1/3, তাহলে 1 + 3 সমান সমান 4টি নাড়ু দিতে পারেন। তাহলে এটা যোগ করলাম কেন, তাহলে দেখো আগে যে আমি বয়স দিয়ে যে অঙ্কটা বোঝালাম 5:6 ছিল, তাই তো? তাহলে 5:6 ছিল, তাহলে এদের একজনের বয়স বলে দিয়েছিল 10 বছর, তাহলে দেখো এদের যে কোনো একজনের বয়স 10 বছর বলে দিয়েছে, তাহলে দুটো জিনিস বা ধরো দুটো নির্দিষ্ট একটা বয়স ছিল, বা 22 বছর হোক বা 20 বছর হোক, এদের দুজনের মধ্যে ভাগ করে দিয়েছে, অথবা টাকা পয়সা দিয়ে বুঝি তাহলে ভালো বেটার বুঝতে পারবো। তাহলে টাকা রয়েছে, তাহলে 5:6 অনুপাতে ভাগ করে দিয়েছে দুজনের মধ্যে, ঠিক আছে? তাহলে 5:6 অনুপাতে ভাগ করে দিয়েছে, তাহলে মোট টাকা নিশ্চয় কিছু ছিল, সেটা দুজনে ভাগ করে দিয়েছে, দুজনের মধ্যে একেও দিয়েছে এবং একেও দিয়েছে। তাহলে সেইভাবে দেখো 1:3, তাহলে 1:3 ছিল, তাহলে এদের যদি আমরা যোগ করব না, আনুপাতিক ভাগার যেটা বললাম আমি তোমাদের, সেভাবে আমি করছি না। আনুপাতিক ভাগার মানে কি, এই উপরে লিখবো আমার জন্য, আমাকে দিয়েছে কত 1, লিখলাম 1, আর নিচে হচ্ছে অর্থাৎ হরে লিখবো এই দুটো অনুপাতের যোগফল, 3 + 1 4, তাহলে আমাকে দিয়েছে মোট 4 ভাগের মধ্যে 1 ভাগ, তারপরে আবার পরেরটা 3 রয়েছে, 3 লিখলাম, মোট 4,
পরের জনকে অর্থাৎ রাজুকে দিয়েছি 4/3 এটাই জাস্ট বোঝানোর আমার। তাহলে 4টে নাড়ু দিতে পারে, তাহলে মা আবার কটা নাড়ু দিতে পারেন? 2 + 6 8টি নাড়ু দিতে পারেন। তাহলে মা আবার কটা? 3 + 9, তাহলে 3 + 9 = 12টি নাড়ু দিতে পারেন। ঠিক আছে, এইভাবে সিকোয়েন্সে চলবে। তারপরে কত রয়েছে? 4/12 অর্থাৎ 4 + 12, 12 আর 4 16টি নাড়ু দিতে পারেন। ঠিক আছে, তারপরে কি 5/15, তাহলে 5 + 15 = 20টি নাড়ু দিতে পারেন। এইভাবে করে কিন্তু এই সিকোয়েন্সে চলবে। আশা করি বোঝাতে পেরেছি অঙ্কটা। তাহলে নোট ডাউন করে নাও। দেখো এবার 5 দাগের অঙ্কটা করছি, তোমরা স্ক্রিনে দেখো প্রশ্নটি। আজ আমরা মোট 10 জন মাঠে খেলতে এসেছি। যদি আমাদের মধ্যে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত 2:3 হয়, তবে কতজন মেয়ে ও কতজন ছেলে খেলতে এসেছি হিসাব করি। তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদের দুটো নিয়মে করাবো। ঠিক আছে, একটা শর্টকাট নিয়ম এবং একটা লিখে লিখে করছি। তাহলে দেখো 5 দাগের অঙ্কটি। মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত 2:3। মোট 10 জন মাঠে খেলতে এসেছে। মোট 10 জন খেলতে এসেছে। বোঝা গেল? তাহলে এবার দেখো আমি লিখবো যে ধরি মেয়ের সংখ্যা 2x এবং ছেলেদের সংখ্যা 3x। তাহলে প্রথমে মেয়ের লেখা রয়েছে, তাহলে এই দুইটা অর্থাৎ পূর্বপদটা মেয়েদের জন্য ডিনোট করছে এবং ছেলেদের জন্য এই 3টা ডিনোট করছে। তাহলে x কেন ধরলাম? আমি কি বললাম যে 2:3, এটা কিন্তু এদের অরিজিনাল ভ্যালু নয়, অনুপাত। বোঝা গেল? তাহলে 2:3 ধরলাম। এবার দেখো প্রশ্ন অনুসারে, তাহলে আমরা এখানে x একটা চলরাশি ধরে নিতে পারি। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে মোট বলেছে 10 জন, তাহলে মোট মানে কি? তাহলে ছেলে আর মেয়ের সংখ্যার যোগফল। তাহলে ছেলেদের এবং মেয়েদের সংখ্যার যোগ করে দিচ্ছি আমি 2x + 3x। এটা কত রয়েছে? 10 জন। তাহলে সমান সমান দিয়ে 10 লিখলাম। এবার আমরা এখানে সমাধান করব। তাহলে 2x + 3x কত হয়ে যাবে? 5x। ঠিক আছে, এই সহগগুলো কিন্তু যোগ হয়। x এর সহগ 3, এখানে x এর সহগ 2, তাহলে 5x = 10 বা x = 10/5। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, বা অতএব দিয়ে লিখবো, অতএব x = 2। তাহলে x এর মান কত পেলাম? 2। তাহলে আমি উত্তরটা এখানে পাশে লিখে দিচ্ছি, তোমরা পরপর নোট ডাউন করবে। ওকে, তাহলে অতএব মেয়ের সংখ্যা, তাহলে মেয়ের সংখ্যা = 2x ধরেছিলাম, তাহলে 2x ধরেছিলাম, তাহলে x এর জায়গায় লিখবো x এর মান কত? 2 বেরিয়েছে, তাহলে 2 × 2, তাহলে = 4 জন। ওকে, এবং ছেলেদের সংখ্যা, ছেলেদের সংখ্যা 3x ধরেছিলাম, তাহলে 3 করতে 3 এবং x এর জায়গায় 2, তাহলে 3 দুগুণে 6 জন। বোঝা গেল? এটা হলো তোমাদের ডিটেলসে লিখে। এবার দেখো আমি আরেকটা মেথড দেখাচ্ছি শর্টকাটে। তাহলে ছেলে অর্থাৎ ছেলে এবং মেয়ে, তাহলে গার্লস আর বয়েজ, এদের অনুপাত দিয়েছে 2:3 এবং মোট জনসংখ্যা বলেছে যে মোট জন খেলতে এসেছিল 10 জন। তাহলে মোট দেখো মোট 10 জন, তাহলে এদের মোট অনুপাতের যোগফল কত? 3 আর 2 5, 3 আর 2 5 যোগ করলাম। আবার বলছি মোট অনুপাতের যোগফল 3 আর 2 5, তাহলে 5 ইউনিট রিপ্রেজেন্ট করছে 10 কে। কেন? মোট 10 জন খেলতে এসেছিল, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 2, ভাগ হয়ে যাবে 2 হলো 1 ইউনিটের ভ্যালু। তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করে আমরা এই 2 পেলাম, তাহলে এই 2 এর সঙ্গে গুণ করে দাও, 2 দুগুণে 4, এই 3 এর সঙ্গে গুণ করে দাও, 3 দুগুণে 6, তাহলে দেখো 4 জন এবং 6 জন পেয়ে গেলাম। তাই না? কি সহজ না? তাহলে শর্ট নিয়ম একটু জেনে রাখা দরকার।
এবার দেখো 6 দাগের অঙ্কটি করব। বলেছে বাবা বাজার থেকে 4 জোড়া কলা কিনে এনেছেন। যদি ভাই ও বোন সব কলা 1:3 অনুপাতে খেয়ে ফেলে, তবে ভাই ও বোন প্রত্যেকে কতগুলি কলা খেয়েছে হিসাব করে দেখি। একই ধরনের অঙ্ক, ঠিক আছে? তাহলে দেখো অঙ্কটি করি। তাহলে 4 জোড়া, এক জোড়ায় কটা কলা হয়? দুটো, বা এক জোড়ায় কোনো জিনিস বলতে আমরা দুটো বুঝি। তাহলে 4 জোড়া কলা এনেছেন। তাহলে দেখো ঠিক আছে, তাহলে বাবা বাজার থেকে মোট, তাহলে এক জোড়ায় দুটো হয়, তাহলে 4 জোড়ায় বেশি হবে, তাহলে 4 কে 2 দিয়ে গুণ করে দিলাম, 4 দুগুণে 8। তাহলে বাবা বাজার থেকে মোট 8টি কলা এনেছেন। বোঝা গেল? এবার ভাই ও বোন সব কলা 1:3 অনুপাতে খেয়ে ফেলেছে। তাহলে ভাই ও বোন সব কলা 1:3 অনুপাতে খেয়েছে। লিখবো অতএব বা ধরি ভাই, তাহলে ভাই এক্স কে একের সঙ্গে গুণ করলে এক্সই হবে। তাহলে ধরি ভাই এক্সটি কলা খেয়েছে, ধরি ভাই এক্সটি কলা খেয়েছে ও বোন 3xটি কলা খেয়েছে। প্রশ্নানুসারে তাহলে মোট, তাহলে x প্লাস 3x সমান সমান কটা? 8টি। তাহলে বা 3x কে x 3x এবং x যোগ করলে 4x হয়ে গেল, তাই তো? 3টে x, এখানে একটা x, 4টে x সমান সমান 8, বা x সমান সমান 8 ভাগ 4। তাহলে এই x এর সঙ্গে 4 গুণ আকারে ছিল, ঠিক আছে? এইভাবে থাকা মানে কি, এটা গুণ আকারে রয়েছে। তাহলে 4 গুণ ছিল, ভাগ হয়ে গেল, সমান সমান ডান দিকে গেল। তোমরা মনে রাখবে, ধরো এরকম যদি থাকতো, ধরো 4 সমান সমান 8x, যাই থাকো, তাহলে কি হতো, এই 8 এর সঙ্গে বা x এর সঙ্গে 8 গুণ আকারে, তাহলে এই পাশে ভাগ আকারে চলে আসতো। বোঝা গেল? তাহলে সমান সমানে যেদিকে আমরা নিয়ে যাই না কেন, স্থান পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যায়। তাহলে 4 1 4, 4 2 8। তাহলে অতএব x এর মান পেলাম আমরা 2। তাহলে x এর মান 2, লিখবো অতএব ভাই 2টি কলা খেয়েছে, ভাই 2টি কলা খেয়েছে ও বোন, তাহলে 3x ছিল, তাহলে 3x এর জায়গায় মান বসালাম 2, তাহলে 6 সমান সমান 6। তাহলে বোন 6টি কলা খেয়েছে। বোঝা গেল? এবার শর্ট নিয়ম কি ছিল, ঠিক সেম একই ভাবে। তাহলে ভাই প্রথমে হচ্ছে ভাই এবং বোন, তাহলে ব্রাদার এবং সিস্টার, তাহলে অনুপাত ছিল 1:3। মোট কলা কটা? 8টি। তাহলে এদের অনুপাত দুটো যোগ করো, তাহলে 3 আর 1 4, তাহলে 4 ইউনিট রিপ্রেজেন্ট করছে 8 কে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 8 ভাগ 4, 4 1 4, 4 2 8, 2 হলো। তাহলে এই 1 কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2টি, এবং একেও 2 দিয়ে গুণ করলে 3 2 6টি। ঠিক আছে? কি সহজ নিয়ম! এগুলো তোমাদের কাজে লাগবে কখন? চাকরির পরীক্ষাগুলো যখন তোমরা দেবে বড় হয়ে, তখন কিন্তু এই নিয়মগুলো, এই শর্টকাট মেথডগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।